সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে এনসিপি আহ্বায়ক নাহিদের সাক্ষ্য, জুলাই হত্যায় জড়িত সব বাহিনীর বিচারের দাবি। নেপালে সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা, শোক দিবসের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। এশিয়া কাপে আজ পাকিস্তানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, খেলা শুরু রাত 8:30টায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি 47তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এর আগে এই মামলার সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য পরবর্তী জেরা শেষ হয়। সাক্ষ্যে জুলাই হত্যাযজ্ঞে সেনাবাহিনী সহ সব বাহিনীর জড়িত সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার পুনরায় তার সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রত্যাশা করি ন্যায় বিচার, যে এত মানুষ, এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা সকলেই ন্যায় বিচার পাব। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে। এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। সরকারি ক্রয় আইন সংশোধন করে 10% দরের বেশি বা কম রাখার বিধান বাদ দেওয়া হয়েছে। এতে মাফিয়া চক্রের ক্রমাগতভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পাওয়ার সুযোগ বন্ধ হচ্ছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে এইসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, সরকারি ক্রয় আইন সংশোধনীতে যে কোনো দরপত্রে 30% কাজ নতুন ঠিকাদারদের দিতে হবে। এছাড়া দরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। উপদেষ্টা জানান, বৈঠকে 8,333 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি ক্রয় নীতি এটা একটা আইন। এখন যা করা হয়েছে যে একদম সংশোধিত নতুনভাবে এখানে 10% প্রকল্পিত ব্যয়ের উপরে নিচে এটা তুলে দেওয়া হয়েছে। প্রত্যেক খাতে যেভাবে কিছু ব্যবসায়ী চক্র, সুবিধাভোগী ব্যবসায়ী চক্র, ইভেন মাফিয়া চক্র বলবো আমি, তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প হোক, পানি সম্পদ বিভাগের প্রকল্প হোক, কয়েকটা কোম্পানির দখলে ছিল। দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারী শিক্ষার্থীরা 7 রাস্তা মোড়ে অবস্থান নেন। অবরোধ প্রত্যাহার করার পর 7 রাস্তা মোড় দিয়ে যান চলাচল শুরু হয়। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তারা আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন, তবে তারা 7 রাস্তা মোড়ে অবস্থান করবেন। সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করবে। 7 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার সকাল 8:30টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রেল লাইনে শিক্ষার্থীরা বসে পড়লে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলীরা। কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন জনসাধারণ। এছাড়া ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই সময় মহাসড়কের 2 পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা যে 3 দফা যে দাবিটা করছে অযৌক্তিক, তাদের 3 দফা দাবি। আমাদের চাকরি সেক্টরে 10ম গ্রেডে বিএসসি আসতে যাচ্ছে, তো আমাদের
আমাদের তো একটা রুজির ব্যাপার আছে। বিএসসি আমাদের ভবিষ্যতে আমরা ভার্সিটিতেও ভর্তি হতে পারবো না। আমরা যদি কিছু না করতে পারি তাহলে আমরা 4 বছর পড়াশোনা করে আমরা কি করলাম? রাজধানীর 7টি কলেজের উচ্চশিক্ষা ও নারী শিক্ষা সংকোচনের পাশাপাশি স্বতন্ত্র কাঠামো ঐতিহ্য বিলুপ্তির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। বুধবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে ঢাকা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজ সহ 7টি কলেজের শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে শিক্ষকদের পর্যবেক্ষণ তুলে ধরেন। মানববন্ধনে শিক্ষকরা এই কলেজগুলো কোন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণের দাবি জানান। কলেজের বিদ্যমান সক্ষমতা, অবকাঠামো ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে কলেজগুলোকে কলেজিয়েট বা অধিভুক্তিমূলক কাঠামোতে রূপান্তর করা সহ 7টি সুপারিশ প্রস্তাব করেন তারা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এছাড়া 9টি উপজেলার সকল নির্বাচন অফিসের সামনে সকালে এই কর্মসূচি পালিত হয়। নতুন কর্মসূচি হিসেবে আগামীকালও নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। দাবি না মানা হলে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা আন্দোলনকে আলোচনার টেবিলকে অসম্মান করা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এখন আলোচনা চলছে, এর মধ্যে বেশিরভাগ ইস্যুতে ঐকমত্য হয়ে গেছে। এই অবস্থায় আন্দোলনের ডাক দেওয়ার বিষয়ে জনগণের প্রশ্ন রয়েছে। বুধবার রাজধানীর বনানীতে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিতাড়িত শক্তিকে ফেরত আসার পথ তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্নও তোলেন আমির খসরু। তিনি আরও বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সবকিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা, সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা করা হয়। বুধবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই রায় প্রদান করেন। এই মামলায় আরও 2 জনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদপাল গ্রামের আব্দুল আলিম, আবু বক্কার, মোজামালি ও আব্দুর রউফ। 2 বছর সাজাপ্রাপ্তরা হলেন আবদুল্লাহ ও মোস্তাফিজ হোসেন। 2014 সালের 8 সেপ্টেম্বর চাঁদপাল গ্রামের আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাস চাপায় মা ছেলে সহ পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘি পশ্চিমপাড় গ্রামের শামীম আক্তার, তার 5 বছরের ছেলে তৌকির আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটির জয়ঙ্কর রায় ও বাগেরহাটের ফুরকান আলী। পুলিশ জানায়, বেলা 11:30টার দিকে অসুস্থ আত্মীয়কে দেখতে শামীম আক্তার তার ছেলেকে নিয়ে নবীগঞ্জে যাচ্ছিলেন। দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী একটি বাস মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়া শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় জয়ঙ্কর রায় এবং বাহুবলের হাফিজপুরে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা যান ফুরকান আলী। বাজারে এলো মাত্র 10 টাকার বোতলজাত বিশুদ্ধ পানি আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। বুধবার রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নতুন এই ব্র্যান্ড বাজারে আনে। একই সঙ্গে অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের অফিসিয়াল ড্রিঙ্কিং ওয়াটার পার্টনার হওয়ার ঘোষণা দেয় আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সর্বাধুনিক বোতলজাত পানি উৎপাদন লাইন থেকে প্রথম ধাপে বাজারে এসেছে 300 মিলিলিটার আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। বাজারে এই বিশুদ্ধ পানির দাম হবে মাত্র 10 টাকা। তবে বিশেষ অফারে ভোক্তারা পাচ্ছেন বাড়তি 10 ভাগ অর্থাৎ 330 মিলিলিটার বিশুদ্ধ পানি।
নেপালে সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছে সুশীলা কার্কের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সকালে বিক্ষোভে নিহতদের স্মরণে একটি শেষকৃত্য অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই সময় দেশের পরিবর্তনের জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পশুপতিনাথ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। শেষকৃত্যের পর নিহতদের মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে তাদের নিজ নিজ শহরে সরকারি বিমানের মাধ্যমে পাঠানো হয়। দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি মাত্র দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এই সফরের মধ্য দিয়ে লন্ডন ওয়াশিংটনের বিশেষ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সফরের আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস অর্থনৈতিক সহযোগিতা জোরদার একটি ট্রান্স আটলান্টিক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন। আজ উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করবেন। রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারত সহ 6টি দেশ। 5 দিনব্যাপী মহড়ার নাম জাপাত 2025। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তাস জানিয়েছে মস্কোর সঙ্গে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ককে মজবুত করতে এই সামরিক মহড়ায় যোগ দিয়েছে দিল্লি। আরও যোগ দিয়েছে ইরান, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও মালি। 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় 1 লাখ সেনা এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধ জাহাজ প্রদর্শন করা হয়। খেলার খবর। টুর্নামেন্টের সুপার 4 নিশ্চিতের লড়াই আজ রাত 8:30টায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ওমানের বিপক্ষে 93 রানের বড় জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। অবশ্য বড় জয়ের পর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 7 উইকেটে হারে তারা। অন্যদিকে ভারতের কাছে পাত্তাই পায়নি আরব আমিরাত, তবে ওমানকে 42 রানে হারিয়ে প্রথমবারের মতো সুপার 4-এ খেলার আশা বাঁচিয়ে রাখে তারা। এই গ্রুপ থেকে এরই মধ্যে সুপার 4 নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নারী ফুটবল প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে চাইনিজ ইউনিভার্সিটিজ ফুটবল উইমেন্স ইউনাইটেড টিম। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে আজ ঢাকায় পৌঁছায় সফরকারী দল। আগামী 20 সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। চীনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। শেষ করব সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ট্রাইব্যুনালে এনসিপি আহ্বায়ক নাহিদের সাক্ষ্য, জুলাই হত্যায় জড়িত সব বাহিনীর বিচারের দাবি। নেপালে সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা, শোক দিবসে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। এশিয়া কাপে আজ পাকিস্তানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, খেলা শুরু রাত 8:30টায়। আর এই ছিল এখনকার মতো। এরপরে সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।